এমনকি মোটাম্বর গুহাতেও গিয়েছিল। ওখানে মোটাম্বর দেহাবশিষ্ট পায়। যেখানে মরেছিল সেই মঞ্চেই পড়ে আছে পচা লাশ। কিন্তু কোথাও কেউ নেই। অনেক খুঁজে একটা কুটিরে মৃত্যুপথযাত্রী এক বৃদ্ধাকে খুঁজে পায় শেষে। মহিলা মারা যাবার আগে বলে যায়, মৃত্যু বমি করা লোহার নলের ভয়ঙ্করত্ব দেখে ভীষণ ভয় পেয়েছে পঙ্গরা। বহুকাল আগে থেকে প্রচলিত একটা বাণী মেনে নিয়ে ফিরে গেছে সেখানে, যেখান থেকে বহুকাল আগে চলে এসেছিল তারা। যাবার সময় সঙ্গে করে নিয়ে গেছে তাদের পবিত্র ফুল। মৃতপ্রায় মহিলাকে খাবার দাবার দিয়ে গেছে তারা, সঙ্গে করে নিয়ে যেতে পারেনি পথ চলার তুলনায় বৃদ্ধা অনেক বেশি দুর্বল বলে। কাজেই কথা বলা যায়, ওই অপূর্ব সুন্দর ফুল হয়তো এখনও ফোটে আফ্রিকার দুর্গম কোনো অজানা অচেনা এলাকায়। তবে আরেকটা বন দেবতা জোগাড় করে নিতে হবে ওটার পূজারীদের। সেই সঙ্গে আবার জোগাড় করে নিতে হবে পবিত্র ফুলের মাতা এবং মোটাম্বর মতো কোনো প্রধান পুরোহিত। ফিরে আসা পঙ্গরা জানে না তাদের জাতি কোথায় চলে গেছে, শুধু এটুকু শুনেছে উত্তরে গেছে সবাই। একাকী এই কজন পঙ্গর পক্ষে রোদের ওপারে থাকা সম্ভব নয় বলে মাজিটুদের সঙ্গে বসবাসের অনুমতি চাইল তারা। মিলেও গেল অনুমতি। তাদের কাহিনী শুনে বুঝলাম আমার ধারণাই ঠিক। পঙ্গদের দেশটা আসলে কোনো দ্বীপ নয়, বরং মূল ভূখণ্ডের সঙ্গে কোনো টিলা বা জলাভূমির মাধ্যমে যুক্ত। যদি মাজিটুদের মতো আরও কিছুদিন থাকতাম, তাহলে কৌতূহল মেটাতে জায়গাটা কীরকম তা দেখতে যেতাম। কিন্তু তখনই সে সুযোগ পেলাম না। তবে কয়েক বছর পরে অন্য একটা অভিযানে আফ্রিকার ওদিকে যাবার সুযোগ ঘটেছিল আমার। যাই হোক, আগের প্রসঙ্গে ফিরে আসি। যেদিন আমরা ফিরে যাবার ব্যাপারে আলাপ করলাম তার পরের দিন খুব ভোরে নাস্তা সারলাম সবাই। কারণ যাত্রার আগে নানা রকমের প্রস্তুতি সারতে হবে। মাজিটুদের দেশটা উঁচু জমিতে বলে বছরের ও সময় উত্তর থেকে বয়ে আসে গরম জলীয় বাতাস। ফলে শীতল বায়ুর সংস্পর্শে তৈরি হয় কুয়াশা। সেদিন সকালটা ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। কুয়াশা এত ঘন ছিল যে কয়েক গজ দূরেও কিছু দেখা যাচ্ছিল না। মনে হয় আবহাওয়ার কোনো বিশেষ পরিবর্তনে বিশাল কিরুয়া রোদ থেকে আছে ওরকম কুয়াশা। ভারী ভেজা আবহাওয়ায় গাত কেমন ম্যাজ ম্যাজ করছিল। তাই ধীরে সুস্থে নাস্তা শেষ করে অলসভাবে জুলু শিকারীদের একজনকে বললাম, ব্রাদার জনের সার আর আমাদের গাধা দুটোকে খাওয়ানো হয়েছে কিনা সেটা দেখতে। নির্দেশনাটা দিয়ে নিজে গেলাম আমাদের অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ পরীক্ষা করতে। আমি দেখব বলে আগেই সব বের করে রেখেছে হ্যান্স। ওখানে হাজির হয়ে শুনতে পেলাম সেই দুরাগত অস্বাভাবিক আওয়াজটা। হ্যান্সকে জিজ্ঞেস করলাম, আওয়াজটা কিসের হতে পারে? আগ্নেয় অস্ত্রের বাস, উৎকণ্ঠিত গলায় বলল ও। উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ আছে ওর। ও আর আমি দুজনই জানি আশেপাশে শুধু আমাদের কাছেই আগ্নেয়াস্ত্র আছে, আর আমাদেরগুলো সব তখন চোখের সামনে। এটা ঠিক। কৃতদাস ব্যবসায়ীদের কাছ থেকে যে অস্ত্রগুলো আমরা পেয়েছিলাম চলে যাবার সময়, সেগুলোর বেশিরভাগই রাজা বাউসিকে দিয়ে দেব বলে কথা দিয়েছি। রাজা বাউসির সেরা কয়েকজন সৈনিককে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণও দিচ্ছি। কিন্তু তখনও অস্ত্র দেয়া হয়নি তাদের কাউকে। দেরি না করে বেড়ার দরজায় চলে গিয়ে পাহারাদারকে বললাম যাতে এখনই দৌড়ে গিয়ে রাজা বাউসি আর সেনাপতি বাবেম্বাকে জানায় আমি তাদের বলেছি যেন সব কজন যোদ্ধাকে ডেকে পাঠায় তারা যত দ্রুত সম্ভব। জানি স্বাভাবিক অবস্থায় শহরে 300-র বেশি সৈনিক রাখা হয় না কখনো। ওই কজন বাদে অন্যদের ছুটি দেওয়া হয় গ্রামে গিয়ে চাষাবাদ করবার জন্যে। রাজা বাউসি আর সেনাপতি বাবেম্বার কাছে খবরটা পাঠিয়ে জুলু শিকারীদের ডেকে জড়ো করলাম আমি। আগ্নেয়াস্ত্র বিতরণ করলাম তাদের মাঝে। সেই সঙ্গে পরিস্থিতি খারাপ দিকে মোড় নিতে পারে ভেবে গ্রহণ করলাম কিছু ব্যবস্থা। এসব কাজ সেরে ভাবতে বসলাম,
যদি শত্রুপক্ষের বড় কোনো দল অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই বেজা শহরে আমাদের আক্রমণ করে তাহলে কি ঘটবে? হাতে যথেষ্ট সময় থাকায় শহরের প্রতিরক্ষায় কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আগেও বেশ ভেবেছি আমি। চিন্তা শেষে উপসংহারে পৌঁছে হ্যান্স আর মাভবকে জানালাম কি ভাবছি। তারপর ওদের মতামত জানতে চাইলাম। ওরাও আমার সঙ্গে একমত হলো। শত্রুদের মোকাবেলা করতে হলে আমাদের উচিত শহরের বাইরে দক্ষিণ ফটকের কাছে অবস্থান নেয়া। গাছে ভরা পাথুরে খাড়া টিলা আছে পথটার দুপাশে। আমাদের যখন তীর বিদ্ধ করে মেলে ফেলবার প্রস্তুতি চলছিল তখন ওই পথেই সাদা ষাঁড়ের পিঠে চেপে হাজির হয়েছিল ব্রাদার জন। মাভব আর হ্যান্সের সঙ্গে কথা শেষ হবার আগেই এসে হাজির হলো মাজিটো সেনাবাহিনীর কয়েকজন ক্যাপ্টেন। বাহুতে বুলেট বিদ্ধ এক রাখাল বালককে ধরাধরি করে সঙ্গে নিয়ে এলো তারা। রাখালের মুখে শুনলাম শহরের উত্তরে ৮ মাইল দূরে রাজা বাউসির গরু চড়াচ্ছিল সে এবং দুজন রাখাল বালক। এমন সময় সাদা আলখেল্লা পরা অনেক মানুষ এসে হাজির হয় হঠাৎ। তাদের সবার কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সংখ্যায় তারা ৩০০-৪০০ কম হবে না। এসেই গরু দখলে ব্যস্ত হয়ে পড়ল লোকগুলো। রাখালদের দেখে গুলি করলো তাদের লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে মারা গেল দুজন রাখাল। আহত হলো আমার কাছে নিয়ে আসা রাখাল বালক। ওর কাছে আরও জানলাম পালাবার সময় ওই সাদা আলখেল্লা পরা লোকদের একজন ওকে চেঁচিয়ে বলেছে যেন শহরে ফিরেও জানায় তারা সাদা মানুষ আর তাদের মাজিটো বন্ধুদের খুন করতে এসেছে, নিয়ে যেতে এসেছে সাদা মেয়ে মানুষদের। গীতদাস ব্যবসায়ী হাসান আর তার লোকজন। বিস্ময় চেপে বললাম আমি। তখনই সৈনিক দল নিয়ে হাজির হলো বাবেম্বা। উদ্বিগ্ন গলায় বলল, মানুষকে কৃতদাস বানানো লোকগুলো এসেছে সর্দার মাকু মাজানা। কুয়াশার ভেতর লুকিয়ে শহরের একেবারে কাছে চলে এসেছে। তাদের কয়েকজন উত্তর ফটকে এসে জানিয়েছে আমরা যেন আপনাদেরকে সাদা মানুষদেরকে চাকর বাকর সহ তাদের হাতে তুলে দিই। সেই সঙ্গে কৃতদাস হিসেবে তাদেরকে দিতে হবে ১০০ কমবয়সী ছেলে আর ১০০ কমবয়সী মেয়ে। বলেছে আমরা যদি তাদের কথা না শুনি তাহলে অবিবাহিত ছেলে মেয়ে ছাড়া আর সবাইকে খুন করবে তারা। আপনাদের নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে মারবে, বাঁচিয়ে রাখবে শুধু সাদা মহিলা দুজনকে। হাসান নামের একজন তাদের সর্দার, সে পাঠিয়েছে এই খবর। আচ্ছা, শান্ত গলায় বললাম। বরাবরের মতোই বিপদের মুখোমুখি হয়ে ঠান্ডা হয়ে গেল আমার মাথা। তো রাজা বাউসি কি ঠিক করেছে? আমাদেরকে তাদের হাতে তুলে দেবে? ক্ষণিকের জন্যে হতভম্ব দেখালো বাবেম্বাকে। তারপর দীপ্ত গলায় বলল, ওরকম কিছু করা তার পক্ষে অসম্ভব। ডগিটা তার রক্তের ভাই আর আপনারা তার বন্ধু। একটু থেমে বলল, রাজা আমাকে ডগিটার কাছে পাঠিয়েছেন যাতে আপনার মুখ থেকে সাদা মানুষদের বুদ্ধি জানতে পারি। বাবেম্বাকে বললাম, রাজা বাউসির মনটা সাদা। এবার আমার মুখ থেকে ডগিটার নির্দেশ শোনো বাবেম্বা। হাসানের বার্তাবাহকের কাছে গিয়ে বলবে দুজন সাদা মানুষের কাছ থেকে পাওয়া একটা চিঠির কথা হাসানের মনে আছে কিনা। চিঠিটা তাদের ক্যাম্পের বাইরে একটা কাঠির সঙ্গে বেঁধে রেখেছিল সেই সাদা মানুষ দুজন। হাসানের লোকদের জানিয়ে দাও ওই সাদা মানুষ দুজনের প্রতিজ্ঞা পূরণের সময় হয়ে গেছে। চিঠিতে যা লেখা ছিল তাই হবে। আগামীকাল আসবার আগেই গাছ থেকে ঝুলবে হাসানের লাশ। খবরটা পৌঁছে দিয়ে বাবেম্বা, সৈন্য জড়ো করে উত্তরের গেটে অবস্থান নেবে তুমি। যতক্ষণ পারো লোকগুলোকে আটকে রাখবে শহরের বাইরে। এদিকেও কয়েকজনকে পাঠাও যাতে এই সুযোগে দক্ষিণ ফটক দিয়ে বের হয়ে ঢালু জমির জঙ্গলে আশ্রয় নেয় বয়স্ক মানুষ, মহিলা আর বাচ্চারা। ওখানেই যেন অপেক্ষা করে সবাই। দেরি না করে যেন এখনই রওনা হয়। বুঝতে পেরেছ? বুঝেছি সব, সর্দার মাকু মাজানা, বলল বাবেম্বা। ডগিটার নির্দেশ অবশ্যই পালন করা হবে। ওহ, তখন যদি আপনার কথা শুনে চারপাশে গোয়েন্দা রাখতাম আমরা। কথা শেষে চিৎকার করে
সৈনিকদের নির্দেশ দিতে দিতে উচ্ছল তরুণের মতো ছুটে চলে গেল বুড়ো বাবেম্বা। এবার আমাদের যেতে হয়। জুলু শিকারীদের বললাম, স্টিফেন, ব্রাদার জন, মিসেস এম্বার্সলি ও মিস হোপ তৈরি হবার পর সমস্ত রাইফেল গোলাগুলি নিয়ে নিলাম আমরা। তারপর বাবেম্বার রেখে যাওয়া পাহারাদারদের সঙ্গে নিয়ে রওনা হলাম দক্ষিণ ফটকের দিকে। ব্রাদার জনের সাদা সার আর আমাদের গাধা দুটো নিতেও ভুললাম না। একটা কথা মনে পড়ে যাওয়ায় স্যামিকে বললাম যেন কুটিরে ফিরে কয়েকটা কম্বল আর রান্নার পর নিয়ে আসে, পরে কাজে লাগতে পারে জিনিসগুলো। স্যামি বলল, ওহ মিস্টার কোয়ার্টারমেইন, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে ভয়ে কাঁপতে কাঁপতে চলে গেল ও। কয়েক ঘন্টা পরও যখন ওকে ফিরতে দেখলাম না, আন্দাজ করে নিলাম ওর পরিণতি নিশ্চয় হাসানের লোকদের সামনে পড়ে গিয়েছিল ও, খুন হয়ে গেছে। দীর্ঘশ্বাস চাপতে পারলাম না। সত্যি স্বামীকে পছন্দ করতাম আমি। হয়তো ভয়ে দিশে হারিয়ে কম্বল আর রান্নার হাঁড়ি পাতিল নিয়ে ভুল দিকে ছুটে পালাতে গিয়েছিল বেচারা। শহরের মাঝ দিয়ে আমাদের যাত্রা প্রথমে সহজই হলো, কিন্তু বাজার পেরোনোর পর দক্ষিণ ফটকের দিকের সরু পথে পৌঁছে কঠিন হয়ে গেল এগোনো। পথের দুধারে ছোট ছোট কুটির, পলায়নরত লোক গিজগিজ করছে পথ জুড়ে। বয়স্ক আর অসুস্থদের বয়ে নিয়ে চলেছে তারা। ভিড়ের সামনের অংশে রয়েছে শিশুসহ মহিলা আর বাচ্চা ছেলেমেয়েরা। আতঙ্কিত দিশেহারা মানুষগুলোকে নিয়ন্ত্রণ করা অসম্ভব। ছুটছে সবাই, তাদের মধ্য দিয়ে কষ্টে সৃষ্টে পথ করে এগোলাম আমরা। শেষ পর্যন্ত ঢাল বেয়ে পৌঁছালাম মোটামুটি নিরাপদ একটা জায়গায়। ঘাটি গাড়লাম টিলার চূড়ো থেকে খানিকটা নিচে। গাছ আর ছড়ানো ছিটানো পাথরখণ্ড যথেষ্ট আড়াল দিল আমাদের। তারপরও হাতে খানিকটা সময় থাকায় যতভাবে সম্ভব আমাদের অবস্থান আরও শক্তিশালী করে নিলাম। তৈরি করলাম বুক সমান উঁচু দেয়াল, ওগুলোর পেছনে নিরাপদে দাঁড়িয়ে গুলি ছোড়া যাবে। আমাদের সঙ্গে যেসব মাজিটু এসেছে বা যারা আমাদের পিছু পিছু এসেছে, তাদের একজনও থামল না টিলার উপর। রাস্তা ধরে চলে গেল টিলার ওপাশে ঘন জঙ্গলে লুকিয়ে পড়তে। মিসেস এম্বার্সলি আর মিস হোপকে নিয়ে তাদের সঙ্গে যেতে বললাম ব্রাদার জনকে। জানালাম জন্তুগুলোকেও যেন নিয়ে যায়। নির্ভীক মানুষ আমাদের বুড়ো ব্রাদার জন। বিপদ দেখে নিজের নিরাপত্তার কথা ভেবে কখনোই সরে যেত না। শুধু স্ত্রী কন্যার কথা ভেবে রাজি হলো সে চলে যেতে, কিন্তু বেঁকে বসলো দুই মহিলা। হোপ বলল, স্টিফেন যেখানে থাকবে সেও সেখানেই থাকবে। আর মিসেস এম্বার্সলি বললেন, পূর্ণ আস্থা আছে তার আমার উপর। আমি যেহেতু ওখানেই ঘাঁটি গেড়েছি, কাজেই যেখানে আছেন সেখানেই থাকবেন তিনি। এবার আমি বললাম, স্টিফেনেরও ওখান থেকে চলে যাওয়া উচিত। কথাটা শুনে স্টিফেন অপমান বোধ করে এত রেগে গেল যে শেষ পর্যন্ত প্রসঙ্গটা নিয়ে আর জোরাজুরি করলাম না। শেষে টিলার চূড়োর ওপাশে ঝর্নার ধারে একটা গর্ত মতো জায়গায় দুই মহিলাকে থাকতে বললাম। আমাদের পরাজিত না করে ওখানে যেতে পারবে না কেউ। আমরা যদি না পিছাই তাহলে গুলি করতে পারবে না কেউ ওদের আশ্রয়ে। তারপরও মিসেস এম্বার্সলি আর মিস হোপ দুজনকে দিলাম গুলি ভরা দুটো দোলনা পিস্তল। মুখে বললাম না কি করতে হবে, তবে জানি কৃতদাস ব্যবসায়ীদের হাতে ধরা পড়বার চেয়ে আত্মহত্যাকেই ভালো মনে করবে ওই ধার্মিক মহিলা দুজন। 20 ফটকের যুদ্ধ। শুনতে পেলাম শহরের উত্তরের ফটকের কাছে তুমুল গোলাগুলি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে চিৎকার চেঁচামেচির আওয়াজও কানে এলো। কুয়াশা তখনও এত ঘন যে কিছু দেখা গেল না। তারপর জোরালো গরম বাতাসে সরতে শুরু করলো কুয়াশা। একটু পরে টিলার চূড়োয় জন্মানো একটা গাছের উপর থেকে হ্যান্স জানালো, গুলি করতে করতে উত্তর ফটকের দিকে এগোচ্ছে হামলাকারীরা। শহর প্রাচীরের আড়ালে থেকে তীর ধনুক দিয়ে তাদের ঠেকাতে চেষ্টা করছে মাজিটু যোদ্ধারা। এখানে বলে রাখা প্রয়োজন, বেজা শহর ঘিরে রাখা প্রাচীরটা উঁচু একটা বাঁধের উপর মোটা মোটা গাছের গুড়ি
পাশাপাশি গেঁথে তৈরি উর্বর জমি পেয়ে বেশিরভাগ গাছই মরেনি, নতুন করে বেড়ে উঠেছে। ফলে প্রাচীরকে প্রকাণ্ড একটা জীবন্ত বেড়া বলে মনে হয়। বেড়ার দুপাশে জন্মেছে প্রচুর প্রিকলে পেয়ার আর আঙুলের মতো দেখতে একরকম লম্বা ক্যাকটাস। হ্যান্স যখন বলল মাঝিটুরা পিছিয়ে যাচ্ছে, তার কয়েক মিনিট পরেই দক্ষিণ ফটকে হাজির হতে দেখলাম মাঝিটু যোদ্ধাদের সঙ্গে বেশ কয়েকজন আহত সৈনিক নিয়ে আসে তারা। তাদের ক্যাপ্টেন জানালো আগ্নেয়াস্ত্রের সামনে টিকতে পারছে না মাঝিটু যোদ্ধারা, কাজেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহর ত্যাগ করে টিলার উপর প্রাণপণ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হবে। যারা শহরে রয়ে গিয়েছিল অথচ যুদ্ধ করতে সক্ষম নয়, তাদের নিয়ে একটু পরে উপস্থিত হলো অবশিষ্ট মাঝিটু যোদ্ধা। রাজা বাউসিও রয়েছে তাদের সঙ্গে। ভীষণ খারাপ মেজাজে দেখলাম রাজা বাউসিকে। উত্তেজিত হয়ে বলল, মাকু মাজানা, ঠিক করিনি আমি মানুষ ব্যবসায়ী আর তাদের অস্ত্রকে ভয় পেয়ে। এখন শয়তানগুলো এসে হাজির হয়েছে বুড়োদের মেরে ফেলে কম বয়সীদের ধরে নিয়ে গিয়ে বিক্রি করতে। জবাব না দিয়ে পারলাম না। বললাম, হ্যাঁ রাজা, ঠিক করেছিলেন আপনি, কিন্তু আমি যা বলেছিলাম সেটা যদি করতেন, চারপাশে গুপ্তচর রাখতেন, তাহলে ছাগলের উপর হামলে পড়া চিতাবাঘের মতো এভাবে অপ্রস্তুত অবস্থায় আপনাকে পেত না ওই কৃতদাস ব্যবসায়ী হাসান। কথাটা ঠিক, ঘুমিয়ে উঠল রাজা বাউসি। কিন্তু ফলে কামড় না দিলে কেউ কি বলতে পারে সেই ফলের স্বাদ কেমন? এরপর সৈনিক দল কিভাবে অবস্থান নিচ্ছে সেটা দেখতে গেল রাজা বাউসি। আমার পরামর্শে টিলার সামনে সারি বেঁধে দাঁড়ানো মাঝিটু যোদ্ধাদের লাইনের শেষ দুপ্রান্তে সৈন্য সংখ্যা অনেক বেশি রাখলো সে। আশা করলাম এর ফলে দুপাশ থেকে ঘিরে ফেলে আমাদেরকে কোণঠাসা করতে পারবে না হাসানের লোকেরা। এদিকে আমরা ব্যস্ত থাকলাম বাছাই করা 30-40 জন মাঝিটু যোদ্ধার কাছে কৃতদাস ব্যবসায়ীদের সঙ্গে প্রথম যুদ্ধে পাওয়া অস্ত্রগুলো বিলি করতে। মাঝিটুদের যে কয়জন যোদ্ধাকে আমি আগ্নেয়াস্ত্র ব্যবহার শেখাচ্ছিলাম, তাদের মধ্যে বিলি করা হলো অস্ত্র। এদের গুলি যদি লক্ষ্যে আঘাত হেরে খুব একটা ক্ষতি নাও করতে পারে, অন্তত প্রচণ্ড আওয়াজ হবে। এতগুলো আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করলে হাসানের লোকজন ধরে নেবে আমাদের কাছে অনেক অস্ত্র আছে। মিনিট 10 পরে জোনা 50 যোদ্ধা নিয়ে হাজির হলো বাবেম্বা। এরা রয়ে গিয়েছিল বেজা শহরে। বাবেম্বা জানালো সময় আদায় করবার জন্যে যতক্ষণ পেরেছে উত্তরের ফটক রক্ষা করেছে সে ও তার সেনাবাহিনী। তারপর আগ্নেয়াস্ত্রধারী হামলাকারীরা এগিয়ে এসে ফটক ভাঙতে শুরু করায় পিছাতে হয়েছে তাদের। বাবেম্বাকে অনুরোধ করলাম যেন অধীনস্থ সৈনিকদের নির্দেশ দেয় গুলের থেকে বাঁচতে পাথরের বেশ কিছু স্তূপ তৈরি করে সেগুলোর পেছনে অবস্থান নিতে। কথাটা শুনল বাবেম্বা, নির্দেশ দিয়ে নিজেই চলে গেল আড়াল তৈরির কাজটা পর্যবেক্ষণ করতে। কিছুক্ষণ পর হাসানের বিরাট দলটাকে দেখতে পেলাম। উত্তরের ফটক ভেঙে ফেলে শহরের প্রধান সড়ক ধরে আমরা যেখানে আছি সেদিকে দক্ষিণ ফটক লক্ষ্য করে আসছে। তাদের কারো কারো কাছে বন্দুকের সঙ্গে বর্ষাও দেখলাম। যাদের কাছে বর্ষা আছে তারা বর্ষার ফলায় মৃত মাঝিটি যোদ্ধাদের 12-14টা কাটা মাথা গেঁথে রেখেছে। কাটা মুন্ডু নাচাতে নাচাতে এগোনোর সময় বিজয়ের উল্লাসে চেঁচাচ্ছে নরপশুগুলো। দৃশ্যটা ভয়ঙ্কর, নিষ্ঠুর, পৈশাচিক। অসুস্থ বোধ করলাম আমি। জানি না কখন রাগে দাঁত পিষছি। চিন্তাটা মাথায় খেলে গেল একটু পরেই হয়তো ওই বর্ষাগুলোর ডগায় শোভা পাবে আমাদের কজনের মাথা। ঠিক করে ফেললাম, সত্যি যদি মৃত্যুই লেখা থাকে কপালে, তাহলে আগুনে পুড়ে ধীরে ধীরে মৃত্যু চাই না আমি। চাই না জীবন্ত অবস্থায় খাদ্য হবার জন্যে বেঁধে ফেলে রাখা হোক আমাকে আগুনে পিঁপড়ের ঢিবির কাছে। আমার সঙ্গে একমত হলো স্টিফেন আর সঙ্গী জুলুরা। বেচারা বিরাদারজন শুধু যত বিপদেই পড়ুক না কেন, শুধু ধর্মীয় কারণে আত্মহত্যা করতে গররাজি। হঠাৎ খেয়াল করলাম হ্যান্স কোথাও নেই।
একে ওকে জিজ্ঞেস জিজ্ঞেস করলাম ও কোথায় গেছে। কে একজন বলল সে যেন দেখেছে হ্যান্সকে দৌড়ে চলে যেতে। কথাটা শুনে উত্তেজিত মা বাবা খেপে গিয়ে বলল, ও গোলদাগলা সাপ ভয়ে তার গর্তে গিয়ে ঢুকেছে। সাপ হিসিস করে কিন্তু তেড়ে আসে না, তবে কামড়ায় কখনো কখনো, বললাম ওকে। বিশ্বাস করতে পারলাম না আমাদের ফেলে ভয়ে সরে পড়েছে হ্যান্স। তবে এটা ঠিক যে ও নেই আশেপাশে, আর ওকে খুঁজতে কাউকে পাঠাবার অবস্থাও নেই আমাদের। আমাদের একমাত্র আশা বিজয়ের গৌরবে বোকার মতো বাজারের মাঝ দিয়ে খোলা জমিতে চলে আসবে কৃতদাস ব্যবসায়ীরা। যদি সত্যিই ফাঁকা জায়গায় আসে এক নাগারে গুলি বর্ষণ করতে পারবো আমরা তাদের উপর। আশা পূরণ হলো আমাদের। সত্যি কৃতদাস ব্যবসায়ীরা বুক ফুলিয়ে চলে এলো খোলা জমিতে। আর তখনই মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। যেসব মাজিটো যোদ্ধাদের কাছে আগ্নেয়াস্ত্র দিয়েছিলাম তারা কাউকে কিছু জিজ্ঞেস না করে বুদ্ধুর মতো গুলি ছুটতে শুরু করলো। আক্রমণকারী কৃতদাস ব্যবসায়ীরা তখনও অন্তত 400 গজ দূরে। প্রচুর গুলি খরচ করে তাদের মাত্র 2-3 জনকে আহত কিংবা নিহত করতে পারল আগ্নেয়াস্ত্রধারী মাজিটু যোদ্ধারা। গুলির আওয়াজে সতর্ক হয়ে গেল কৃতদাস ব্যবসায়ীরা। প্রথমে পিছিয়ে চলে গেল আওতার বাইরে, তারপর দুদলে ভাগ হয়ে এগোলো আবার। তবে এবার তারা এলো শহর আর বাজারের মধ্যবর্তী রাস্তাটা দিয়ে। অসংখ্য কুটিরের আড়াল নিয়ে আগেই বলেছি, ওখানে বেশ খানিকটা ফাঁকা জায়গা রাখা হয়েছে প্রয়োজনে গবাদি পশু রাখবার কাজে। জায়গাটা ঘিরে রেখেছে জন্তুগুলোকে আটকে রাখতে সক্ষম কাঠের তৈরি শক্ত একটা প্রাচীর। এখানে বলে রাখি, মাঝিটুরা কখনো আক্রমণের আশঙ্কা করতো না। সে কারণে সেদিনও তাদের সমস্ত গবাদি পশু চড়ছিল দূরের কোনো খোলা ঘাস জমিতে। গবাদি পশু রাখবার জায়গাটা ঘিরে রাখা কাঠের বেড়া, আর শহরের প্রাচীরের মাঝখানে আছে কাঠি আর ঘাসে কাদা লেপে তৈরি শত শত কুটির। বেশিরভাগ কুটিরের দেয়ালে কাদা ব্যবহার করা হলেও ছাদগুলো পাম গাছের পাতার তৈরি। বেজা শহরের অধিকাংশ লোকই এদিকটাতে বাস করে, কারণ উত্তর দিকটাতে থাকে রাজা বাউসি, অভিজাত নাগরিক আর সেনাবাহিনীর সেনাপতিরা। তো এই দক্ষিণের কুটিরগুলো পুরো বাজারকে ঘিরে রেখেছে চওড়া একটা দেয়ালের মতো। বাড়িঘরের মাঝে শুধু দুটো পথ আছে বাইরে থেকে বাজারে ঢুকবার। পথ দুটো প্রতিটা 120 গজ মতো চওড়া হবে। কুটিরগুলোর মাঝখানের এই পথ দুটো ধরে পূর্ব আর পশ্চিম থেকে এলো কৃতদাস ব্যবসায়ীদের বিভক্ত দল। আন্দাজ করলাম সংখ্যায় তারা 400-র কম হবে না। তাদের প্রত্যেকের কাছে আগ্নেয়াস্ত্র আছে, জানা কথা। লড়তে জানে তারা। এত শক্তিশালী শত্রুর মুখোমুখি হওয়া আর নিজেদের মরণ ডেকে আনা আমাদের জন্যে সমান কথা। লোক সংখ্যার দিক দিয়ে ওই হামলাকারীদের সমানই হব আমরা, কিন্তু আগ্নেয়াস্ত্র আছে বড়জোর আমাদের জনা 50-এর কাছে। যাদের কাছে আছে তাদের বেশিরভাগই আবার আগ্নেয়াস্ত্রের ব্যবহার প্রায় জানে না বললেই চলে। একটু পরে কুটিরগুলোর আড়াল থেকে গুলি ছুটতে শুরু করলো কৃতদাস ব্যবসায়ীরা। লক্ষ্যভেদে তারা আতঙ্কজনক রকমের ভালো করছে দেখলাম। আমার পরামর্শ শুনে পাথরের স্তূপের পিছনে আড়াল না নেয়ায় বেশ অনেকেই আহত হলো। আরও ভয়ের কথা দেখলাম, কুটিরের আড়াল নিয়ে ক্রমেই এগিয়ে আসছে কৃতদাস ব্যবসায়ীরা। ঠেকাতে পারছি না আমরা তাদের। যোদ্ধাদের অপ্রতুল প্রশিক্ষণের কথা বাদই দিলাম, আমাদের কাছে এত আগ্নেয়াস্ত্র বা গুলি নেই যে এক নাগারে গুলি বর্ষণ করে অগ্রসরমান শত্রুদের ঠেকাতে পারব। যদিও সবার সঙ্গে উৎফুল্ল আচরণ করলাম আমি, কিন্তু মনে মনে সবচেয়ে খারাপটা চিন্তা না করে পারলাম না। ভাবতে শুরু করলাম নিরাপদে পেছাতে পারবো কি না। তবে চিন্তাটা ডালপালা মেলতে পারল না, কারণ সরে যেতে হলে মহিলাদের নিয়ে যেতে হবে, আর তাহলে গতি কমে যাবে। সহজেই আমাদের ধরে ফেলতে পারবে কৃতদাস ব্যবসায়ীরা, খুন করতে দেরি করবে না। ভেবেচিন্তে একটা কাজ করলাম। বাবেম্বাকে বোঝালাম যাতে সে দেরি না করে গাছের গুড়ির তৈরি দক্ষিণ ফটক
আরও মজবুত করতে জনা 50 লোক পাঠায়। পাথর বা মাটির অভাব নেই আশেপাশে। পাথর মাটি দিয়ে ফটকটাকে শক্তিশালী করবে ওই 50 জন। মধ্যবর্তী দেয়ালের আড়াল থাকায় গুলি লাগবার সম্ভাবনা নেই। সুতরাং ফটক মজবুত করবার কাজটা খুব দ্রুত সারতে পারল মাজিটু যোদ্ধারা। আর তখনই দেখলাম শহরের উত্তরের সীমানায় একটু পরপর এঁকে বেঁকে উঠতে শুরু করেছে 4-5টা ধোঁয়ার রেখা। কয়েক সেকেন্ড পরে সমান সংখ্যক জ্বলজ্বলে আগুনের জিপ লকলক করতে দেখলাম। জোরালো বাতাসে যেন আমাদের দিকেই ছুটে এলো শিখাগুলো। কে যেন আগুন ধরিয়ে দিয়েছে বেজা শহরে। রোদে পুড়ে শুকনো খটখটে হয়ে গেছে বেজা শহরের কুটিরগুলো। বুঝতে দেরি হলো না, বাতাস ওভাবে বইলে পুরো শহর পুড়ে ছারখার হয়ে ছাইয়ের গাদায় পরিণত হতে 1 ঘন্টাও লাগবে না, এবং হবেও তাই। বেজা শহরের ধ্বংস ঠেকানোর আর কোনো উপায় নেই। একটা মুহূর্ত আমার মনে হলো কুকীর্তিটা কৃতদাস ব্যবসায়ীদের। তারাই আগুন দিয়েছে শহরে। তারপর দেখতে পেলাম বিভিন্ন জায়গায় নতুন নতুন আগুন জ্বলে উঠছে। এবার বুঝতে পারলাম কোনো হামলাকারীর কাজ নয় এ। যে বা যারা আগুন জ্বালছে তারা আমাদের বন্ধু। আসলে আগুনে পুড়িয়ে মারবার ব্যবস্থা করছে কৃতদাস ব্যবসায়ীদের। ব্যাপারটা বুঝতে পেরেই স্যামির কথা মনে পড়ল আমার। সন্দেহ নেই যে স্যামি পেছনে রয়ে গিয়েছিল এই ভয়ঙ্কর চতুর পরিকল্পনা বাস্তবায়ন করতে। একজন মাজিটুও বোধহয় ভাবতে পারেনি শত্রুপক্ষকে নিশ্চিহ্ন করবার এরকম কার্যকর একটা উপায় আছে। এমনকি তাদের কোনো সেনাপতিও নয়, কারণ পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হলে বাড়িঘর সমেত ধ্বংস হয়ে যাবে তাদের প্রায় সমস্ত সম্পদ। কিন্তু স্যামি, যাকে এতদিন সবাই কাপুরুষ বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই স্যামি আসলে সত্যিকারের দুর্দান্ত সাহসী এক দূরদর্শী মানুষ, যে জন্যে নিজে আগুনে পুড়ে মারা যাবার সম্ভাবনা শতকরা 100 ভাগ জেনেও বন্ধুদের বাঁচাতে আগুন ধরিয়ে দিয়েছে বেজা শহরে। বাবেম্বা ছুটে এসে বর্ষার ফলা তাক করে আগুন দেখানোয় চিন্তার গভীর থেকে উঠে এলাম আমি। উত্তেজিত হয়ে বললাম, যাদের কাছে বন্দুক আছে তারা ছাড়া তোমরা সব লোক জড়ো করো, উত্তরের ফটকে পাহারা বসাবে। প্রাচীরের বাইরে থেকে ঘিরে ফেলতে বলো জায়গাটা। মনে হয় না কেউ আগুনের ভেতর দিয়ে পিছিয়ে ওদিকে যেতে পারবে। তারপরও কেউ যদি বের হয় তো সঙ্গে সঙ্গে খুন করতে হবে তাকে। যা বললেন তাই করা হবে, চিৎকার করে জানালো বাবেম্বা। হাহাকার বেরিয়ে এলো তার গলা চিরে। কিন্তু বেজা শহর, ওখানে জন্মেছিলাম আমি। আহা, বেজা শহর শেষ হয়ে গেল। বেজা শহর পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নামে যাক বেজা শহর। বাবেম্বার পেছনে চেঁচালাম আমি আমাদের সবার বেঁচে থাকা নিয়ে ভাবছি। 3 মিনিট পর উত্তর ফটকের কাছে প্রাচীর পাহারা দিতে দুদলে ভাগ হয়ে খরগোশের মতো দ্রুতবেগে ছুটল মাজিটু যোদ্ধারা। টিলার ঢাল বেয়ে নামতে গিয়ে গুলি খেলো তাদের কয়েকজন, কিন্তু বেশিরভাগই নিরাপদে পৌঁছে গেল প্রাচীরের আড়ালে। ওখানে বিভিন্ন দলে ভাগ হয়ে অপেক্ষায় রইল তারা। বাবেম্বা নিজে তদারকিতে থাকায় মাজিটুদের গোটা দলের অগ্রযাত্রা সম্পন্ন হলো চমৎকারভাবে। এর ফলে আমরা কজন সাদা মানুষ বাদে টিলার ঢালের উপর রইল শুধু মাভবর অধীনে 12 জন জুলু শিকারী আর আগ্নেয়াস্ত্রধারী 30 জন মাজিটু যোদ্ধা। কি ঘটছে সেটা কৃতদাস ব্যবসায়ীরা সহসা বুঝলো বলে মনে হলো না। উৎসুক চোখে দেখল তারা মাজিটুদের ছোটাছুটি। বোধহয় ধরেই নিল প্রাণ হাতে করে পালাচ্ছে ভীত মাজিটুরা। কিন্তু একটু পরেই হয় তারা আগুনের শুকনো পাতা পুরবার চরচর আওয়াজ শুনতে পেল, নয়তো দেখতে পেল পিছনে কি প্রলয়ঙ্কারী কাণ্ড ঘটছে। কি আতঙ্কিত চিৎকার চেঁচামেচি না শুরু করলো লোকগুলো। একসঙ্গে গলা ফাটাতে আরম্ভ করলো 400 কৃতদাস ব্যবসায়ী। তাদের কয়েকজন দৌড়ে গিয়ে প্রাচীল টপকাতে চেষ্টা করলো। প্রাচীলে উঠতেই মাজিটুদের তীরে বিদ্ধ হয়ে উল্টে পড়ল তারা প্রাচীল থেকে মাটিতে। যারা টপকাতে পারল
তারা আটকে গেল বড় বড় কাঁটাওয়ালা পিকলি পেয়ারের ঝোপে। সঙ্গে সঙ্গে বর্ষা গেঁথে তাদেরকে খুন করলো মাজিটু যোদ্ধারা। এরপর প্রাচীর টপকানোর চেষ্টা বাদ দিয়ে পালানোর ইচ্ছায় ঘুরে দাঁড়িয়ে উত্তর ফটকের দিকে ছুট লাগালো লোকগুলো। কিন্তু বাজার থেকে বেরোনোর দুটো পথ তখন গ্রাস করে নিয়েছে আগুনের লেলিহান শিখা। আশেপাশের কুটিরগুলো তখন বাতাস পেয়ে গর্জন করে দাউ দাউ করে জ্বলছে তপ্ত চুল্লির মতো। দুর্লগ্ন বাধা হয়ে লাল কমলা আগুনের ভীষণ তেজি দেয়াল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওদিক দিয়ে মুক্তি পাবার কোনো উপায় তখন আর নেই। নিজেদের মধ্যে কি যেন আলোচনা করলো খুনি লোকগুলো। তারপর বিশৃঙ্খলভাবে বাজারের মাঝ দিয়ে ছুটে এলো দক্ষিণ ফটকের দিকে। এবার এলো আমাদের ঋণ শোধের পালা। কীভাবেই না ওদের গুলি করে মারলাম আমরা। এত সহজ লক্ষ্যভেদ পাখি শিকারেও হয় না। যত তাড়াতাড়ি পারি আমার রাইফেল দুটোয় গুলি ভরলাম। হ্যান্স গুলি ভরে দিতে উপস্থিত নেই বলে অভিশাপ দেওয়ার ফাঁকে দুটো গুলি করলাম সময় নষ্ট না করে। আমার চেয়ে দুটো গুলি করলো স্টিফেন। ঘাড়ে ফিরিয়ে বিস্মিত হয়ে দেখলাম মিস হোপ আছে ওর সঙ্গে। কখন যেন মাকে ছেড়ে স্টিফেনের কাছে চলে এসেছে তরুণী। স্টিফেনের দ্বিতীয় রাইফেলে গুলি ভরে দিচ্ছে নতুন দক্ষতায়। বলে রাখা ভালো, বেজা শহরে পৌঁছে মিস হোপকে রাইফেলের ব্যবহার শিখিয়েছিলাম আমরা। গলা চড়িয়ে স্টিফেনকে বললাম যেন মিস হোপকে ওখান থেকে সরিয়ে দেয় ও। কিন্তু একটা বুলেট তরুণীর পোশাক ছিদ্র করে চলে যাবার পরেও কিছুতেই যেতে রাজি হলো না সে। তবে অবিরত গুলিবর্ষণের পরেও আগুনে পুড়ে মরবার ভয়ে ভীত কৃতদাস ব্যবসায়ীদের ছুটে আসা ঠেকাতে পারলাম না আমরা। দলের আহত নিহত অনেককে ফেলে শয়তানের দলের সামনের লোকগুলো পৌঁছে গেল দক্ষিণ ফটকের কাছে। আমার বাবা আমার কানের কাছে বলল, মা বাবু, এবার শুরু হবে আসল লড়াই। দরজাটা একটু পরেই ভেঙে পড়বে। ওই দরজার কাছে এখনই যাওয়া দরকার আমাদের। আস্তে করে মাথা দোলালাম। আসলেই তাই করতে হবে আমাদের। যেতে হবে দক্ষিণের ওই ফটকের কাছে। কারণ কৃতদাস ব্যবসায়ীরা যদি ফটক পেরিয়ে এদিকে চলে আসতে পারে তাহলে সংখ্যায় এখনও তারা যে পরিমাণে আছে তাতে খতম করে দিতে পারবে আমাদের 5 গুণ মানুষকে। দলের 40 জনের বেশি লোক হারায়নি তারা। অল্প কথায় পরিস্থিতি খুলে বললাম ব্রাদার জন আর স্টিফেনকে। ব্রাদার জনকে বললাম মেয়েকে নিয়ে যেন স্ত্রীর ওখানে গিয়ে অপেক্ষায় থাকে সে। মাঝিটুদের নির্দেশ দিলাম আগ্নেয় অস্ত্র নামিয়ে রাখতে, নইলে আমাদের ভুলে গুলি করে বসতো ওরা। এতে কোনো সন্দেহ নেই। নির্দেশ পালিত হওয়ায় এরপর বললাম যেন শুধু বর্ষা নিয়ে আমাদের সঙ্গে আসে তারা। ঢাল বেয়ে ছুটে নামলাম আমরা। তারপর দক্ষিণ ফটকের সামনে ছোট একটা ফাঁকা জায়গায় ঘাঁটি গাড়লাম। সামান্য পরেই জায়গাটাও ভরে উঠল বিশৃঙ্খলভাবে ছুটে আসা পলায়নপর আহত আর অক্ষত কৃতদাস ব্যবসায়ীর ভিড়ে। ভয়ঙ্কর একটা অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। অর্ধচন্দ্র আকারে তৈরি সাজানো গোছানো দুসারি কুঠিরে ধরে গেল আগুন ঘিরে ফেলল গোটা বাজার। তারপর বাতাসের তোয়াজ পেয়ে তারা খাওয়া জন্তুর মতো দ্রুত ছুটে এলো আমাদের দিকে। মাথার উপরের আকাশ ঢেকে গেল ঘন কালো ধোয়ার মেঘে। সেই মেঘের এখানে সেখানে খেলা করলো আগুনের লাল ফুলকি। তবে কপাল ভালো, বাতাসের কারণে নিচে নেমে এসে আমাদের শ্বাস আটকে দিল না গাঢ় ধোয়ার মেঘ। কৃতদাস ব্যবসায়ীদের আতঙ্কিত কর্কশ চিৎকার, সেই সঙ্গে কুটিরের পর কুটির পুড়িয়ে এগিয়ে আসা দাউ দাউ আগুনের শোষ গর্জনে কান পাতা দায় হয়ে উঠল। ফটক দিয়ে বেরিয়ে আসবার জন্যে হুড়োহুড়ি শুরু করলো লোকগুলো। ফটক ভেঙে ফেলবার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কি আরম্ভ করলো নিজেদের ভেতর। তাদের অনেকেই তখনও গুলি ছুটছে। সেই আওয়াজ যোগ দিল অন্যান্য শব্দের সঙ্গে। ফটকের সামনে অবস্থান নিলাম আমরা। স্টিফেন, আমি আর জুলো শিকারীরা থাকলাম
বাছাই করা 30 জন মাজিটো যোদ্ধার সামনে মাজিটোদের নেতৃত্বে আছে স্বয়ং রাজা বাউসি। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাদের। ফটক ভেঙে নতুন তৈরি মাটি পাথরের বাধা ডিঙিয়ে হোঁচট খেতে খেতে বেরিয়ে আসতে শুরু করলো সাদা আল খেল্লা পরা সাক্ষাৎ শয়তানগুলো। গুলি করবার নির্দেশ দিলাম আমি। সঙ্গে সঙ্গে গর্জে উঠল আমাদের অস্ত্রকৃতদাস ব্যবসায়ীরা। গাদাগাদি করে এগিয়ে এলো বলে ফলটা হলো মারাত্মক কার্যকর। আমার ধারণা প্রতিটা গুলি 2-3 জন লোককে বিদ্ধ করলো। গুলি করেই মাহবুবর নির্দেশে হাত থেকে অস্ত্র ফেলে দিল 12 জন জুলু শিকারী। তারপর চওড়া ফলার বর্ষা বাগিয়ে সামনে ছুটে গেল। কোত্থেকে কে জানে একটা বর্ষা জোগাড় করেছে স্টিফেন। ও ছুটল জুলু শিকারীদের সঙ্গে। ওর আরেক হাতে একটা কোল্ট রিভলভার। গুলি করে খালি করে ফেলল ওটা। স্টিফেনের পরপরই ধেয়ে গেল রাজা বাউসি এবং তার 30 জন মাজিটো যোদ্ধা। অস্বীকার করব না, এই ভয়াবহ খুনোখুনিতে অংশ নিলাম না আমি। চিন্তা করে দেখলাম হাতাহাতি লড়াই করবার তুলনায় আমার ওজন অনেক কম। তাছাড়া মনে হলো এবার বাইরে থেকে বুদ্ধি খাটিয়ে উপযুক্ত সুযোগ বের করতে পারলে সেটাই আমাদের পক্ষে কাজে আসবে বেশি। পেছনে থাকলাম, সেই সঙ্গে সুযোগ মতো গুলি করে ফেলে দিলাম কাছে চলে আসা কৃতদাস ব্যবসায়ীদের। লড়াইটা সত্যিই হলো স্মরণে রাখবার মতো। জুলুরা যেভাবে ধেয়ে গিয়ে আক্রমণ করলো তার তুলনা হয় না। বেশ কিছুক্ষণ চিৎকাররত উন্মাদ প্রায় কৃতদাস ব্যবসায়ীদের শতচাপের মুখেও ফটকের সামান্য ফাঁকটা আটকে রাখলো তারা। জুলুদের রণহুঙ্কার ছাড়ল লবা, কিন্তু প্রতিপক্ষ সংখ্যায় অনেক বেশি। ফলে প্রাণপণের লড়াই করেও শেষ পর্যন্ত একে একে আহত হয়ে পড়ে গেল সামনের সবাই। পেছনের জুলুদের ঠেলে ভাসিয়ে নিয়ে এগুলো যেন শত্রুদল, কিন্তু তা ক্ষণিকের জন্যে। কারণ মাহবুব, স্টিফেন আর রাজা বাউসির নেতৃত্বে তাদের সঙ্গে যোগ দিয়ে নতুন প্রতিরোধ গড়ে তুলল 30 জন মাজিটো যোদ্ধা। গনগনে আগুনের লকলকে লাল জিভ তাদের প্রায় ছুঁয়ে দেবার মতো কাছে চলে এলো। তারপর আরও এগিয়ে এলো মাথার উপর দিয়ে। প্রিকলি পেয়ার আর ক্যাকটাসগুলো পুড়ে কুঁকড়ে গেল তাপে। আগুনের শিখার নিচে তখনও লড়াই চলল পুরোদমে। শত্রু দলের সংখ্যার কারণে পেছাতে হলো আমাদের অকুতোভয় দলটাকে। আবারও মাহবুবকে দেখলাম একজনের দেহে বর্ষা গেঁথে দিল, তারপর পড়ে গেল নিজেও। উঠল আবার আরেকজনকে বর্ষার ঘায়ে কাবু করে পড়ে গেল আবারও। মাহবুব গুরুতর আহত হয়েছে বলে মনে হলো। ওকে শেষ করে দিতে ছুটে গেল 2 জন কৃতদাস ব্যবসায়ী। রাইফেলে তখন মাত্র গুলি ভরেছি আমি। 2 নলের বুলেট দুটো ব্যয় করলাম ওই 2 জনকে পরপারে পাঠিয়ে দিতে। আরেকবার উঠল মাহবুব। তৃতীয় আরেকজন শত্রুকে খতম করে দিল বর্ষার ঘায়ে। ওকে দাঁড়াতে সাহায্য করবার জন্যে ছুটে গেল স্টিফেন। এক কৃতদাস ব্যবসায়ী বাধা হয়ে দাঁড়ানোয় লোকটার মাথায় সজোরে ঠুকে দিল ও ফটকের একধারের খুঁটির সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে গেল লোকটা। অবশিষ্ট মাজিটো যোদ্ধাদের নিয়ে ডাঙায় তোলা মাছের মতো হাঁপাতে হাঁপাতে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ল রাজা বাউচি। ধোঁয়া এত নিচে নেমে এলো যে লড়াইরত মানুষগুলো কে কোন পক্ষের তা বোঝা অসম্ভব হয়ে উঠল আমার পক্ষে। তারপরও বুঝলাম জিতছে আসলে কৃতদাস ব্যবসায়ীরাই। জিতবার কথাও। সংখ্যায় আমরা অনেক কম, তার উপর আহত বা নিহত হওয়ায় আমাদের লোকবল কমে যাচ্ছে প্রতি মুহূর্তে। আগুনের কবল থেকে পালাতে চাওয়া অতজনকে ঠেকানো কজনের পক্ষে কিভাবে সম্ভব? নিজেদের রক্ষা করতে বাধ্য হয়ে ছোট একটা বৃত্ত তৈরি করলাম আমরা। হঠাৎ দেখলাম বৃত্তের ঠিক মাঝখানে আছি আমি। চারপাশ থেকে আমাদেরকে আক্রমণ করে বসলো কৃতদাস ব্যবসায়ীরা। মাথায় বন্দুকের কুদর,
আঘাত পেয়ে তাল হারিয়ে আমার উপর পড়ল স্টিফেন। ধাক্কা খেয়ে আরেকটু হলে মাটিতে পড়ে যেতাম আমি। কোনো মতে সামলে নিয়ে পাগলের মতো তাকালাম চারপাশে। মনটা ছেয়ে গিয়েছিল হতাশায়, কিন্তু দারুণ একটা দৃশ্য দেখে ফিরে পেলাম সাহস।